ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভার্গবসে তোমাদের স্বাগত। তো আজকে আমরা ক্লাস 4 এর আগের পড়া মনে করি যে অধ্যায়টি পড়ছি তার একটা টপিক কি বাজার করি। তো সেটা আমরা আজকে পড়বো। তোমরাও তো বড়দের সাথে বাড়ির বড়দের সাথে বাজার করতে যাও। বাজার করতে কি হয় দেখো, বড়রা সব সমস্ত কিছু জিনিসপত্রের দাম মিটিয়ে হিসেব করে কি সুন্দর বাজার করে আনে। তো আমাদেরকেও তো বাজার করাটা শিখতে হবে। তো বাড়ির বড়দের অবর্তমানে কি হবে, আমাদেরকেও তো মাঝে মাঝে বাজার করতে যেতে হবে, যাতে আমরা হিসেব ঠিকঠাক করি। সেই জন্য আজকে চলো আমরা এই চ্যাপ্টারটি দেখে নিই। দেখো কি বলেছে। সৌমেন একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিল কিনলো। সৌমেন দোকানিকে 100 টাকা দিল। এখানে দেখো এই জায়গাটাতে তোমার সমস্ত জিনিসপত্রের দাম দেওয়া রয়েছে, তাই তো? আমরা এখান থেকে দেখে দেখে চলো দামগুলো লিখি। তো দেখো আমাদের কি 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 কিনেছে। সৌমেন একটি খাতা কিনেছে। তো খাতা দেখো এখানেতে, খাতার দাম রয়েছে কত, 20 টাকা। তাহলে আমরা এখানে লিখব 20। তারপর কি কিনেছে, একটি টুপি কিনেছে। টুপির দাম কত দেখো, 25। আর একটি পেন্সিল কিনেছে। তো পেন্সিলের দাম দেখো কত রয়েছে, 3 টাকা। তাহলে আমরা মোট কত টাকা জিনিস কিনেছি, মোট কত টাকা জিনিস কিনেছি, তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। 5-এর সঙ্গে 3 যোগ করলে কি হবে আমাদের, 8। 2 আর 2 যোগ করলে আমাদের কত হবে, 4। তাই তো? তাহলে আমাদের মোট সৌমেন কত টাকা জিনিস কিনেছে, 48 টাকার জিনিস কিনেছে। এরপরে কি হয়েছে দেখো, তার কাছে 100 টাকার একটি নোট ছিল, সে দোকানদারকে 100 টাকা দিয়েছে। আমাদেরকেও আবার তো টাকাটা ফেরত নিতে হবে। তো সৌমেনও তাই করেছে। সৌমেন দোকানদারকে 100 টাকা দেওয়ার পর কত টাকা ফেরত পাবে, কি করবো আমরা, বিয়োগ করব। 100 থেকে তাহলে কত বিয়োগ করবো আমরা, যে টাকাটা সেই জিনিস কিনেছে সেই টাকাটা, বাকি টাকাটা সে কি সৌমেন ফেরত পাবে। তাহলে চলো আমরা এখানে বিয়োগটা করে নিই। কত টাকা জিনিস কিনেছে, 48 টাকার। দেখো এখানে তো শূন্য থাকার জন্য এখানে কি হচ্ছে আমাদের, 10 হয়ে যাচ্ছে। আর এই শূন্যটা কি হবে আমাদের, 9 হয়ে যাবে। এই একটা আমাদের কেটে যাবে। তো 10 থেকে 8 বিয়োগ করলে আমাদের কি হবে, 2 হবে। আর 9 থেকে 4 বিয়োগ করলে 4 পর 5 6 7 আর 9 5 হবে। তাই তো? তাহলে কত টাকা ফেরত দেবে দোকানদার, দোকানদার সৌমেনকে 52 টাকা ফেরত দেবে। দেখো কি সুন্দর সৌমেন সমস্ত হিসেব করে বাজার করে এনেছে। এরপরে দেখি রেশমি কি করেছে, একটি জুতো কিনেছে, একটি ছাতা কিনেছে ও এক প্যাকেট বিস্কুট কিনেছে। তো আমরা আবার এখান থেকে বাজারে জিনিসপত্রের দাম দেখে দেখি হিসেব করে দেখি। দেখো প্রথমে কি কিনেছে, এক জোড়া জুতো। জুতোর দাম কত, এখানেতে জুতোর দাম রয়েছে 80 টাকা। বেশ। একটি ছাতা কিনেছে। ছাতা কোথায় রয়েছে, এই যে ছাতা, ছাতা রয়েছে আমার 60 টাকা। আর কি কিনেছে, এক প্যাকেট বিস্কুট কিনেছে। বিস্কুট দেখো এক প্যাকেট, এই যে 5 টাকা। তাহলে আমাদের এগুলো সব কি হবে, যোগ করতে হবে। কত টাকার জিনিস কিনলো, মোট মানে কি হবে আমাদের, যোগ করতে হবে। তাহলে 5 0 আর 0 যোগ করলে কত হবে আমাদের, 5। 6 আর 8 যোগ করলে আমাদের কত হবে, 14। তাহলে রেশমি কত টাকার জিনিস কিনলো, 145 টাকার। তাহলে আমরা এখানে কি লিখবো, 1 4 5। তাই তো? চলো আমরা দেখি এরপরে কি দিয়েছে আমাদের পরের কোশ্চেন। দেখো রাহুল 3টি আম ও 3 জোড়া কলা কিনলো। রাহুল দোকানিকে কত টাকা দিল, একটি আমের দাম কত রয়েছে দেখি আমরা ছবিতে, একটি আমের দাম 8 টাকা। তাই তো? তাহলে আমরা এখানে কি লিখবো, 8 টাকা। তাহলে 4টে আমের দাম কত হবে, 8 গণিত 4 সমান কত টাকা হচ্ছে আমাদের এখানেতে, 4 8 32। দেখো নামতা আমাদের কত কাজে লাগে, আমি প্রতিটা ক্লাসেই বলি কি তোমাদের নামতাটা মুখস্থ করার জন্য। 32 টাকা। তো দেখো 3 জোড়া কলা, এক জোড়া মানে কি, জোড়া বলতে 2 বোঝায়। তাহলে 3 জোড়া কত, 3, তার সঙ্গে 2 গুণ করলে কত হবে আমাদের, 6। তাহলে আমাদের এটা কি হবে, 3 2 6 একবারে লিখে দিচ্ছি আমরা এখানেতে।
3 জোড়া কলা মানে 6টি কলা। আর একটি কলার দাম কত রয়েছে? একটি কলার দাম আমাদের 4 টাকা রয়েছে। তাহলে আমাদের 6টি কলার দাম কত হবে? 6 গণিত 4, 6 4 কত? 24 টাকা, তাই তো? তাহলে সে মোট কত টাকা জিনিস কিনলো? এখানেতে আম কিনেছে কত? 32 টাকা, আর কলা কিনেছে কত? 24 টাকা। তাহলে আমরা এটা কি করব? 32 যোগ 24, 4 আর 2 6, 3 আর 2 5। তাহলে দোকানদারকে এই 56 টাকা সে জিনিস কিনেছে, তাহলে দোকানদারকে কত টাকা দিতে হবে তাকে? 56 টাকা। এরপরেরটা কি বলেছে দেখি, আমরা এখানেতে লিখে নিই, যদি আমরা এখানে লিখে নিই, এখানেতে হচ্ছে 3 2 প্লাস 2 4 5 6, 56 টাকা জিনিস কিনলো। তো এরপরে আমাদের কি আছে দেখি, এখানে দেখো, প্রিয়া 5টি পেয়ারা ও 4টি কলা কিনলো। একটা পেয়ারার দাম কত? 5 টাকা। তাহলে 5টি পেয়ারার দাম কত হবে? 5 গণিত 4, 5 4 কত? 20 টাকা। 4টি কলার দাম কত? একটি কলার দাম 4 টাকা। তাহলে 4টি কলার দাম কত? 4 গণিত 4, 16 টাকা। যোগ করি, কত হচ্ছে? 6 আর 0 6, 2 আর 1 3, 36 টাকা। তাহলে প্রিয়া মোট কত টাকা জিনিস কিনলো? 36 টাকার, তাই তো? তোমরা এই পাশেও যোগটা করে নিতে পারতে, আমি এখানেতে করে নিলাম। এরপরে কি আছে দেখি, রেহানা 2টি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনলো। সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল। আমি দেখি একটা বোতলের দাম কত? একটা জল ভর্তি বোতলের দাম আমার 10 টাকা। তাহলে 2টি জলের বোতলের দাম কত? 2টি জলের বোতলের দাম আমার 10 গুণ 2, 20 টাকা, তাই তো? তাহলে সে 20 টাকার জিনিস কিনেছিল, আর দোকানিকে সে কত টাকার জিনিস দিয়েছিল? কত টাকা দিয়েছিল? 50 টাকার একটা নোট দিয়েছিল। তাহলে বাকি টাকাটা তো সে ফেরত পাবে। তাহলে এখানে কি করব? আমরা 50 টাকা দিয়েছিল, সেখান থেকে আমরা 20 টাকা বিয়োগ করব। তাহলে সেই টাকাটাই সে ফেরত পাবে। চলো আমরা এখানে পাশে বিয়োগটা করে নিই। 50 থেকে 20, তাহলে 0, তো এরপর 3 4 5 30। তাহলে সে ফেরত করলে কত? 30 টাকা। নেক্সট দেখো, রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। দোকানিকে একটি 100 টাকা নোট দিল। তাহলে একটি ঝুড়ির কত দাম দেখি? 15 টাকা। একটি ঝুড়ির দাম 15 টাকা। একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম কত দেখি? 90 টাকা। তাহলে সে মোট কত টাকা জিনিস কিনেছে? 5 আর 0 5, 9 আর 1 10। দেখো, সে তো দোকানিকে 100 টাকা দিয়েছে, কিন্তু সে জিনিস কিনে নিয়েছে কত টাকার? 105 টাকা। তাহলে 105 টাকা কি 100 টাকার থেকে বেশি? তাহলে দোকানিকে আরও কিছু টাকা দিতে হবে। তাহলে কত টাকা দিতে হবে? আমরা কী করে বের করবো? 105 টাকার সে জিনিস কিনেছে, আর 100 টাকা সে নোট দিয়েছে। তাহলে আমরা কি বাকি টাকাটা দিতে হবে? তাহলে দোকানিকে আরও এখানে 105 বিয়োগ 100, যদি বিয়োগ করতে অসুবিধা হয় পাশে করে নেবে। দেখো, 5 টাকা। তাহলে রমিতা দোকানিকে আরও 5 টাকা দেবে, তাই তো? চলো এরপরে কি বলেছে দেখি, নিষাদ 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল ও একটি ক্রিকেট ব্যাট কিনলো। তাহলে একটি বোতলের দাম কত? 10 টাকা, তাই তো? তাহলে আমরা কি লিখবো এখানেতে? দেখো, আমরা এখানেতে লেখার জায়গা দেয়নি, আমরা এখানেতে পাশে যোগ করে নিই। 10 টাকা বোতলের দাম, খাবার জলের বোতলের দাম, আর কি বলেছে? একটি ব্যাট। এখানে লিখে নিতে পারো তোমরা, জলের বোতলের
দাম আর ক্রিকেট ব্যাটের দাম। ক্রিকেট ব্যাটের দাম কত আমাদের? 80 টাকা। ক্রিকেট ব্যাটের দাম কত রয়েছে আমাদের? 40 টাকা। এই যে 40 টাকা। তাহলে আমরা কি করব? যোগ করব। 0 আর 0 0, 4 লাখে 5। তাহলে নিঃস্বাদ মোট দোকানিকে কত টাকা দেবে? কত টাকা জিনিস কিনেছে সে? 50 টাকা। তাহলে সে দোকানিকে 50 টাকা দিল। দেখো কত সহজ অঙ্কগুলো। এরপরে কি বলেছে দেখি। লালি 4 জোড়া কলা ও 2টি আম কিনল। লালির কাছে একটি 10 টাকা, একটি 20 টাকা, একটি 50 টাকা ও একটি 100 টাকার নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? তো চলো আমরা হিসাব করে দেখি লালি কত টাকা জিনিস কিনেছে। দেখো 4টি কলা, তো 4 জোড়া কলা, তো 1 জোড়া মানে কত? একটু আগে শিখলাম আমরা, 1 জোড়া মানে 2টো। তাহলে 4 জোড়া মানে কত? 4 গুণিতক 2 মানে 8টি কলা। একটা কলার দাম যদি আমার 4 টাকা হয়, তাহলে 8টি কলার দাম কত? এখানে লিখবো 8টি কলার দাম কত হচ্ছে? 4 8 32 টাকা। এরপরে দেখো কি বলেছে, 2টি আম কিনলো। তাহলে 2টি আমের দাম, একটা আমের দাম কত? 8 টাকা, তাই তো? তাহলে 2টি আমের দাম কত? আমের দাম 8 2 গুণে 16, 16 টাকা। তাহলে যোগ করে কত হচ্ছে? চলো আমরা দেখি যোগ করে কত হয়। 6 আর 2 8, 3 আর 1 4। দেখো এবারে লালির কাছে কত কত টাকা রয়েছে? একটি 10 টাকা। তাহলে একটা 10 টাকা মানে কত? কত আমার 10 টাকা রয়েছে? শুধুই 10 টাকা রয়েছে, এটাতে আমার হবে না, সে 48 টাকার জিনিস কিনেছে, তাই তো? তাহলে আমার এটাতে হচ্ছে না। একটা 20 টাকা, সেটাতেও হবে না। দেখো একটি 50 টাকা, এই টাকাটা দেখো কাছাকাছি রয়েছে। একটা 100 টাকা হলে অনেকটা বেশি দেওয়া হচ্ছে, তার থেকে লালি কি করবে? এটা 50 টাকার নোট দেবে, তাই তো? তোমরা হলেও তাই করবে। লালি দোকানিকে 50 টাকার নোট দেবে। এবার দেখো দোকানিকে তো সে 50 টাকার নোট দিল, কিন্তু সে তো জিনিস কিনেছে কত? 48 টাকার। তাহলে তো কি সে কম টাকার জিনিস কিনেছে। তাহলে দেখো এখানে আমরা কি করবো? দোকানদার তো তাকে কিছু টাকা ফেরত দেবে। কত টাকা ফেরত দেবে? তাহলে আমরা কি করবো? এখানেতে বিয়োগ করব। 50-এর থেকে কি বিয়োগ করব? 48। দেখো এখানেতে 0, তাহলে এটা কি হবে আমাদের? 10 হবে। এটা কি হবে আমাদের? 4 হবে। 8 আর কয় 10? 2 এ 10। তাহলে দোকানি কত টাকা ফেরত দেবে? 2 টাকা ফেরত দেবে, তাই তো? তোমরা এখানেতে দেখে দেখে এগুলোকে ভালো করে লিখবে খাতাতে, দিয়ে অঙ্কটি করবে। চলো এরপরে কি বলেছে দেখি। দেখো রানা 1 জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। 1 জোড়া মানে কি? 2টি। সে 2টি 100 টাকার নোট দোকানিকে দিল। সে কত টাকা ফেরত পাবে? আগে র্যাকেটের দাম কত? 90 টাকা। তাহলে কি লিখবো আমরা? একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম 90 টাকা। তাহলে 2টি ব্যাডমিন্টন র্যাকেটের দাম কি করবে তোমরা? 90 গুণিত 2 কত টাকা হচ্ছে? 9 2 18। আর পাশে 0 বসে যাবে, বা তোমরা এইভাবে ওপর নিচে গুণ করতে পারো। 90 তার সাথে 2 গুণ করে 2 0 0 9 2 18, এইভাবেও করতে পারো। তাহলে 180 টাকার সে জিনিস কিনেছে, তাই তো? এবারে দোকানদারকে সে কত টাকা দিয়েছে? 2টি 100 টাকার নোট। তাহলে দোকানদারকে সে মোট কত টাকা দিয়েছে? তাহলে 100 টাকার নোট যদি 2টো দেয়, তাহলে কত টাকা হচ্ছে? 100 গুণিত 2 মানে 200 টাকা, তাই তো? 200 টাকা সে দোকানিকে দিয়েছে, আর সেই জিনিস কিনেছে কত? 180 টাকা।
তাহলে সে কত টাকা ফেরত পাবে? আমরা কি করব, 200 থেকে 180 আমরা বিয়োগ করব। 0, এখানে দেখো 0 রয়েছে, তাহলে আমাদের এখান থেকে এক ধার নিতে হবে। এটা কত হবে? 10। 8 আর কয় 10? 2 এ 10। এখানে কি হবে? সে 20 টাকা ফেরত পাবে। এরপরে কি বলেছে দেখি, পর্ণার কাছে 40 টাকা আছে, সে কতগুলি কলা কিনতে পারবে? 40 টাকা সে কতগুলি কলা কিনতে পারবে? একটি কলার দাম কত? 4 টাকা। তাহলে 40 টাকায় কতগুলি কলা হবে? আমাদের কি করতে হবে? 40কে 4 দিয়ে ভাগ করতে হবে। আমরা দেখি কি হবে। 40কে 4 দিয়ে ভাগ করলে 4 1-কে 4, 0 বসে যাবে। তাহলে সে কটি কলা কিনতে পারবে? 10টি কলা কিনতে পারবে। আমরা কি লিখব? পর্ণা 10টি কলা কিনতে পারবে। এবার কি বলেছে, সে যদি পেয়ারা কিনতে চায় তবে ওই টাকায় সে কতগুলি পেয়ারা কিনবে? পেয়ারার দাম কত? 5 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? 40কে 5 দিয়ে তোমার ভাগ করতে হবে। আমরা দেখি এখানে 5, 8 5-এ 40। তাহলে দেখো এখানে তো আমাদের কত নামতার ব্যবহার হচ্ছে। আমাদের কি করতে হবে? নামতাটা মুখস্থ করতে হবে। কতগুলি পেয়ারা কিনবে? তাহলে পর্ণা 8টি পেয়ারা কিনবে। কত টাকা তার কাছে পড়ে থাকবে? দেখো 40 টাকা আছে, তার কাছে কোনো টাকা পড়ে থাকবে কি? 40 টাকাই ছিল। দেখো 40 টাকা তো পুরো পেয়ারা কেনা যাচ্ছে, তাই তো? কোনো কিছু টাকা পড়ে থাকছে না। তাহলে আমরা কি লিখব? পর্ণার কাছে কোনো টাকা পড়ে থাকবে না। ঠিক আছে, এরপরে দেখি কি বলেছে। আমার কাছে 100 টাকার একটি নোট আছে, আমি 48 টাকার কিছু ফল কিনবো। তো ভেবে দেখি কি কি ফল কিনতে পারি। 48 টাকার যদি আমি ফল কিনি, তাহলে আমরা কি কি ভাবতে পারবো? বাকি টাকাটা আমাদের কি করতে হবে? ফেরত নিতে হবে। তাহলে 48 টাকার মধ্যে আমাদের জিনিস কিনতে হবে, তাই তো? তাহলে আমাদের ফল কেনার মধ্যে এখানে কি রয়েছে? দেখো আমও রয়েছে, কলাও রয়েছে, আর পেয়ারাও রয়েছে, তাই তো? তাহলে আমাদের এই 3টে জিনিসকে কিনতে হবে। ভালো করে ভেবে দেখো। তাহলে চলো দেখি আমরা। তাহলে প্রথমে আম আছে, 2টি আম যদি আমরা কিনি, তাহলে কি লিখব? এখানেতে 2টি আমের দাম কত হচ্ছে? আমের দাম এখানেতে 8 টাকা। তাহলে 2টি আমের দাম কত? 8 × 2 = 16 টাকা। এরপরে দেখি আমাকে কলাও কিছু কিনতে হবে। যদি আমি 3টে কলা কিনি, 3টি কলার দাম কত হচ্ছে? একটা কলার দাম কত? 4। তাহলে 4 × 3 কত হচ্ছে? 12 টাকা। আমি তো দেখি আবার মনে মনে হিসেব করে আমরা কত টাকার জিনিস কেনা হলো। 6 আর 2 8, 2 আর 1 2। দেখো 28 টাকার আমাদের জিনিস কেনা হয়েছে। এখন আমার কাছে কত টাকার জিনিস আমরা কিনতে পারবো? 48 থেকে যদি আমি 28 টাকা বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? আমি আরো 20 টাকার জিনিস কিনতে পারবো। দেখো পেয়ারা আছে কটি? ক টাকা দাম পেয়ারার? 5 টাকা দাম। তাহলে 20কে যদি 5 দিয়ে ভাগ করি, কটি পেয়ারা কিনতে পারবো? 4টি, তাই তো? তাহলে 4টি পেয়ারার দাম 5 × 4 = 20 টাকা। যোগ করে দিই, 6 আর 2 8, 2 আর 1 2, 2 আর 1 3, 1 4, 48 টাকা। আমাদের কত টাকা ফল কিনতে বলেছিল? 48 টাকা। তো আমরা কি করলাম? 48 টাকারই
ফল কিনে নিলাম। চলো এরপরে কি বলেছে দেখি। আমার কাছে একটি 100 টাকার নোট আছে। সীমা বন্ধুকে কি কি জিনিস কিনে দিতে পারবে? 100 টাকার জিনিস বলতে দেখো 100 টাকা আমরা অনেক কিছু জিনিস কিনতে পারবো। তো দেখো এখানেতে আমও অনেক কিনে দেওয়া যাবে, কলাও কিনে দেওয়া যাবে, খাতাও কিনে দেওয়া যাবে, পেয়ারাও কিনে দেওয়া যাবে, এই যে তোমার আহ, খেলনা গাড়িটাও কিনে দেওয়া যাবে, জলের বোতল সব অনেক কিছুই কিনে দেওয়া যাবে। এবার তোমরা এটা ভেবে দেখবে যে কী কী কিনে দিতে পারবে। আর বিস্কুটের প্যাকেটও যদি মনে করো তাহলে সেটাও কিনে দিতে পারবে। এখানেতে তোমরা নিজেরা তোমাদের বন্ধুকে যা তুমি দিতে চাও সেই অনুযায়ী একটা হিসেব করে নেবে। তো আমরা তো হিসেব শিখলাম, সেই অনুযায়ী তোমরা এটা একটু নিজেরা করে নেবে। এরপরে কি বলেছে দেখি। এখানে দেখো আমাদেরকে একটি যোগ দিয়েছে, তো আমরা যোগ কিছু করে নিই। দেখো এখানেতে কি বলেছে 8, 3 আর 0। তাহলে 3-এর সঙ্গে 8 যোগ করলে কত হয়? হাতে গুনে নাও, দেখো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11 হলে এখানেতে 1 বসবে, আর একটা কি হবে? দশকের ঘরে চলে যাবে। তো 8 আর 1-এ 9, 9 আর 7-এ কত হচ্ছে? 16। তোমরা হাতে গুনে দেখে নাও, 16 আর 1-এ 17। আবার কি হচ্ছে? এখানেতে 1 চলে যাবে, তাই তো? তাহলে 5 আর 1-এ 6, 6 আর 2-এ 8, 8 আর 1-এ 9। তো এখানেতে আমাদের প্রথম একটা হয়ে গেল। এরপরে 2-এরটা কি বলেছে দেখি। 2-এরটা বলেছে এখানেতে 5 আর এখানেতে 1 যোগ করতে বলেছে, আমরা 6 করেছি। এইখানে দেখো আমাদের কিছু দেওয়া নেই। তো 8-এর সঙ্গে আমরা একটু বুদ্ধি করে দেখি। 8-এর সাথে এখানে আমাদের কি রয়েছে? অ্যান্সার আমাদের 9 আছে। 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 8-এর সাথে তো 1 যোগ করলে 9 হয়। তাহলে আমাদের এখানে কি হবে? 1 হবে। আবার দেখো এখানে 2-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 4। বুঝতে পারলে? এরপর আমাদের কি আছে দেখি। এখানেতে দেখো 5, নিচে আছে কত? 7। ভালো করে দেখো এই জায়গাটা। তো দেখো এখানেতে কি হচ্ছে? 5-এর সাথে কত বিয়োগ করলে 7 হবে? তার মানে দেখো এখানেতে এমন কিছু একটা সংখ্যা থাকবে যেটা কি হবে? 5-এর থেকে বড়, তাই তো? তাহলে এখানে 5-এর থেকে বড় কোন সংখ্যা বিয়োগ করলে আমার 7 হবে? আমরা কি করবো? 5 আর 7 যোগ করে দেবো। কত হচ্ছে? 12, তাই তো? তাহলে আমাদের কি হবে এখানেতে? তাহলে কি আমরা পাচ্ছি? পাচ্ছি না। তো আমাদের এখানে কি করতে হবে? তার মানে এখানে একটু ভাবো, ভালো করে দেখো। এখানে তো আমাদের কত দেওয়া আছে? 5। তার মানে 5 থেকে আমাকে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে যার ফলে আমরা কি পাবো? এখানে যে অ্যান্সারটা পাবো সেটা কি হচ্ছে? 5-এর থেকেও বড়। তার মানে আমাদের এখানে 5টা 5 রাখা যাবে না। আমাদের দেখো এখানে থেকে কি করে নিতে হবে? এটাকে 15 করতে হবে। তো 15 সাথে এবার কত বিয়োগ করলে দেখো 7 হচ্ছে? তোমার দেখো 8 বিয়োগ করলে আমরা 7 পাচ্ছি, তাই তো? 15 তো আর এখানে 5টা তো আর এমনি এমনি 15 হবে না। আমাদের এখান থেকে ধার নিতে হবে। এখানে তো জিরো বেচারির, এর কাছে তো কিছুই নেই। তাহলে কি করবে? পাশের জনের কাছ থেকে নেবে। তাহলে পাশের জনের কাছ থেকে ধার নিতে গেলে এই সংখ্যাটি কত হয়ে যাবে? এই সংখ্যাটি আমার 4 হয়ে যাবে। আর এই শূন্যটা তখন কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। তো দেখো এখানেতে 9, আবার এখানেতে কত আছে আমাদের? 9। তাহলে 9 থেকে কত 9 বিয়োগ করলে আমাদের 9 হবে? এখানেতে 0 বিয়োগ করলে। আর এখানে তো 4 হয়ে গেছে। 4 থেকে 1 বিয়োগ করলে আমার কত হবে? 3 হবে। বুঝতে পারলে? এইখানে একটু ভালো করে বুঝতে হবে। কারণ কি? এখানেতে 5 রয়েছে, এখানেতে আমার উত্তর এসেছে 7। তার মানে কি এর থেকে বড় হয়েছে। আগে আরটা আমরা যেমন করেছিলাম সেরকম করলে এটা হবে না। এখানে আমাকে এমন সংখ্যা বিয়োগ করতে হবে যেটাতে আমার 7 হয়। কিন্তু তো 5 থেকে কোনো কিছু বিয়োগ করলে তো 7 হবে না। তখন আমরা কি করবো? এটাকে বাড়িয়ে নেবো। যেমন আমরা কি করতাম, যে এখানে যদি বড় সংখ্যা থাকে তাহলে আমরা কি করতাম? পাশের থেকে ধার নিতাম। তো এখানেও তাই করলাম আমি। এরপরেরটা দেখো। এরপরে এখানে দেখো কত রয়েছে? 4। 4 থেকে কত বিয়োগ করলে দেখো 1 হয়? আমরা 4 থেকে দেখো এখানে ছোট সংখ্যা আছে। 4-এর থেকে উত্তর কত আছে? ছোট আছে। তাহলে নিশ্চিন্তে এটা কোনো চাপ নেই। 4 থেকে কত বিয়োগ করলে আমাদের 1 হবে? 4। দেখো 4 থেকে 3 বিয়োগ করলে দেখো 4 মাইনাস 1 করলেও দেখো 3 আসছে। এরপরে দেখো এখানে 2-এর থেকে কত বিয়োগ করলে 0 হবে? তোমরা এটা সবাই বুঝতে পারছো। 2 থেকে 2 বিয়োগ করলে 0 হবে। এরপরে দেখো এখানে 6 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 6 থেকে 1 বিয়োগ করলে আমার 5 হবে। এরপরে কি আছে দেখি। এখানেতে দেখো 127কে আমার 4 দিয়ে গুণ করতে হবে। তো যখন আমরা গুণ করি, যেটাকে আমরা গুণ করি সেটা কি আমরা কি বলি? গুণ্য। আর যেটা দিয়ে গুণ করি, মানে এখন এখানেতে আমরা কি করছি? 4 দিয়ে গুণ করছি। তাহলে গুণক।
4টাকে আমরা কি বলবো? গুণক। যেটাকে আমরা গুণ করব সেটা গুণ্য, যেটা দিয়ে আমরা গুণ করব সেটা হচ্ছে গুণক। গুণফল কি? গুণ করার পর আমরা যেটা পাচ্ছি, গুণ করার পর আমরা যেটা পাচ্ছি সেটা গুণফল। যেটাকে গুণ করছি সেটা গুণ্য, যেটা দিয়ে গুণ করছি সেটা গুণক, গুণ করার পর যেটা পাচ্ছি সেটা গুণফল। এটা মাথায় রাখবে। তো দেখো আমরা এখানেতে গুণ করে নিই। 7-এর সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে? 7 4 28, 2 4 2 8, 8-এর সাথে 2 যোগ করলে কত হয়? 10। 10 এখানে কত হবে আমার? 1, 4 একে 4 রাখে 5। তো দেখো এটা তো আমরা সবাই এই প্রসেসটাতেই করি। এছাড়াও আমাদের আরও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমরা এটা, চলো এটা আমরা একবার দেখে নিই। দেখো 127কে যদি আমরা বিস্তার করে লিখি, 127কে তাহলে আমরা বিস্তার করে কীভাবে লিখতে পারি? দেখো 1 2 7 একে বিস্তার করে লিখতে পারি আমরা 100, এর আগে ক্লাসে তোমরা পড়েছো, প্লাস 20 প্লাস 7। দেখো এইখানেতে 127কে 4 দিয়ে গুণ করা মানে কি? এই প্রতিটা সংখ্যা কি আমার 4 দিয়ে গুণ করতে হবে? তাই তো, এই প্রতিটা সংখ্যা কি আমার 4 দিয়ে গুণ করতে হবে। তো দেখো এখানেতে 100-র সাথে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমার কত আসছে? 100কে যদি আমি 4 দিয়ে গুণ করি আমার আসবে, দেখো এখানেতে 400। আবার দেখো 20কে যদি আমি 4 দিয়ে গুণ করি কত আসবে? 80। বা 7কে যদি 4 দিয়ে গুণ করি কত আসবে আমার? 28। তো দেখো এইগুলোকে যদি আমি যোগ করে নিই, দেখো একটা মজা, দেখো এখানেতে 480 আর 28 যোগ করে এখানে 8 আসছে। 8 আর 2 10, 10 0, হাতে থাকছে আমার কত? 1। থাকছে আমার কত? 1। তাহলে এখানে 4 আঁকে 5, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 508। দেখতে পাচ্ছ, দেখো এইখানেতেও 508, এখানেতেও 508। তাহলে আমাদের এটা মিলে গেল। তো কি সুন্দর, যে কোনো প্রসেস যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেই প্রসেসেই করবে। চলো আমরা এরপরে কি বলেছে দেখি। এখানে দেখো কি বলেছে, 238কে আমরা কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। তাহলে গুণ্য কি? এখানে যেটাকে গুণ করছি মানে কত? 2 3 8। গুণক কি? যেটা দিয়ে গুণ করছি 2 মানে যেটা পরে থাকছে। গুণফল, গুণফল কি? চলো আমরা গুণ করে দেখি। আমরা দ্বিতীয় পদ্ধতিটাই প্রথমে করে নিই। 2 3 আর 8 গণিত 2 আর 2 16, 1 3 2 6 রাখে 7, 2 আর 2 4। এরপরে দেখি আমরা এইখানেতে আমাদের প্রথম মানে আরেকটা যে পদ্ধতিতে শিখলাম এইমাত্র সেটাতে হয় নাকি। 238, 238কে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি? 230 আর 8 কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। তাহলে 200কে যদি 2 দিয়ে গুণ করি আমার কত আসবে? এখানেতে 400। 2কে যদি 3 দিয়ে গুণ করি কত আসবে আমার? 60। আর 2কে যদি 8 দিয়ে গুণ করি কত আসবে আমার? 16। তো আমরা পরপর উত্তরগুলো লিখে নিই। এখানেতে 460 16। দেখো এখানে কত আসছে? 6 6 রাখে 7 আর 4। দেখো 2 ক্ষেত্রে আমার একই অ্যান্সার আসছে। তাহলে আমরা এখানে কি লিখি? 2 3 8 গণিত 2 কত হচ্ছে আমাদের? 4 7 6। এরপরে চলো দেখি কি বলেছে। এখানে দেখো 238 গণিত 3, তাহলে এখানে ভাজিত 3। দেখো চলো আমরা ভাগটা দেখি। এইটা কি? দেখো 238কে আমরা 3 দিয়ে ভাগ করছি। দেখো যেটাকে আমরা ভাগ করব সেটা কত হচ্ছে? 238। তো সেটাকে আমরা কি বলবো? ভাজ্য বলবো। যেটাকে আমরা ভাগ করব সেটা কি হচ্ছে আমার? ভাজ্য। যেটা দিয়ে ভাগ করব সেটা কি? ভাজক। ভাগ করার পর যেটা আমার উত্তর বেরোবে সেটা কি? ভাগফল। আর সব শেষে যেটা আমার পড়ে থাকবে সেটা কি? আমার
ভাগ শেষ। আবার বলি, যেটাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য, যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক, যেটা আমার অ্যান্সার বেরোবে, উত্তর বেরোবে, সেটা হচ্ছে আমার ভাগফল, আর সব শেষে যেটা আমার পড়ে থাকবে সেটা কি, আমার ভাগ শেষ। তাহলে আমরা এখানে কি শিখলাম, ভাজ্য কোনটা, যেটাকে আমরা ভাগ করব, মানে 238, 2, 3, 8। ভাজক মানে যেটা দিয়ে ভাগ করব, মানে কত, 3। ভাগফল আর ভাগশেষ চলো আমরা ভাগ করার পর এটা দেখতে পাবো। তাহলে 238কে আমরা 3 দিয়ে ভাগ করছি, এখানেতে 3, 3, 7 থেকে কত হচ্ছে 21, বিয়োগ করলে কত হয় 2, এখান থেকে কত নামবে 8, 3, 9, 27, বিয়োগ করলে আমার কি পড়ে থাকবে 1। 27টা আমি কি করে পেলাম, 9 গুণিত 3 করে পেলাম। তো দেখো আমার ভাগ করার পর যেটা আমার উত্তর বেরোবে, এটা কি, এটা আমার ভাগফল, ভাগফল, আর এটা কি ভাগশেষ, ভাগশেষ। তো এখানে আমার ভাগফল কত বেরোলো আমার 7, 9, ভাগশেষ কত 1। দেখো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো এই তুমি 3-এর সাথে যদি 79-কে গুণ করো এবং তার সাথে যদি 1 যোগ করো, তাহলে দেখো আমরা যেটা আমাদের ভাগ করছিলাম, যেটা মানে যেটা আমাদের ভাজ্য, সেটা পেয়ে যাব। দেখো তুমি এখানে 7, 9, এখানে আমরা 3 দিয়ে যদি গুণ করি, 3, 9 কত 27, 2, 7, 3, 21, আর 2, 23। তার সাথে আমি কি বলেছি, 1 যোগ করতে, 7 আর 1, 8, 3, 2, দেখতে পাচ্ছ এখানে কত আমাদের আছে 238। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ভাজক, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, যোগ সমান ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এটা ভালো করে মনে রাখবে তোমরা, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। বারবার বলছি, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, এটা কিন্তু মনে রাখবে তোমরা, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে দেখো ভাজক ভাগশেষের চেয়ে কি হবে সবসময়, আমাদের ভাজক কত 3, আর ভাগশেষ কত 1। তো আমার যদি এখানে 1-এর বদলে যদি 4 থাকতো, তাহলে তো আমাকে আরেকবার ভাগ করা যেত, তাই তো। তাহলে আমাদের ভাজক কি হচ্ছে, ভাগশেষ চেয়ে সবসময় বড় হবে, তাই তো, নাহলে তো আমাদের আবার ভাগ করতে হবে। ভাগশেষ যদি বড় হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের তো আরেকবার ভাগ করা যাবে। তো এটাও কিন্তু একটা খুব আমাদের মনে রাখতে হবে ইম্পর্টেন্ট জায়গা। যদি আমাদের কখনো দেখবে বিয়োগ করে আমাদের এখানে বড় সংখ্যা হলো, তো আমরা জানবো আমাদের ভুল হয়েছে, আমাদের আরেকবার দেখে নিতে হবে। চলো এরপরে কি বলেছে দেখি। এখানে আমরা কি বলেছে, 405কে 4 দিয়ে ভাগ করব, তাই তো। তাহলে আমরা এখানে 405, এখানে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে। 4, 1কে 4, কি হচ্ছে এখানেতে, এরপরে কি বসবে, আমার শূন্য যেমন আছে তেমন বসে যাবে শূন্য। তো শূন্যকে তো আমার এখানে শূন্য, 4-এর সঙ্গে কত গুণ করলে শূন্য হবে, 4-এর সাথে 0 গুণ করলে আমার 0 হবে। এরপরে কি আছে, 5 নামবে, এখানে তো আমরা কি লিখবো 5। 4, 1কে 4, বিয়োগ করলে আমাদের কত হবে 1। তাহলে আমাদের ভাগফল কত বেরোলো 101, তাই তো। তাহলে আমাদের এখানে ভাজ্য কত 405, ভাজক কত 4, আর ভাগশেষ কত 1, আর ভাগফল আমাদের 101। তাহলে ভাজ্য সমান কত 405, ভাজক কত, কত দিয়ে আমরা ভাগ করি, যেটা দিয়ে আমরা ভাগ করি সেটা কি ভাজক, আমরা 4 দিয়ে ভাগ করছি, ভাগফল আমাদের কত বেরিয়েছে 101, ভাগশেষ কত 1। তাহলে ভাজ্য সমান কত হচ্ছে, দেখো এখানেতে ভাজ্য সমান
আমরা কি শিখলাম? ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজক সমান ভাজ্য সমান ভাজক মানে হচ্ছে 4 গণিত 101 যুক্ত 1। দেখো তোমরা এখানে লিখবে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষ ভাজকের চেয়ে ভাগশেষটা কত আমার 1, সেটা ভাজক কত 4, ভাজকের চেয়ে সবসময় কি হবে? ছোট হবে, তাই তো? তাহলে আমাদের যদি বড় হয়ে যায় কি হবে? আবার আমাদের ভাগ যাবে। তো আজকের ক্লাস আমরা এখান পর্যন্তই। আমরা একটু বড় বড় সংখ্যাগুলোর তোমার ভাগ এবং গুণ এগুলো শিখলাম, তারপর বাজার করাও শিখলাম। তো তোমরা বাড়িতে আরও বড় বড় সংখ্যা নিয়ে কিছু কিছু প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আমাদের অঙ্কগুলো ভালো হবে। তো আজকের মতন ক্লাস এখান পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।